90 মিনিটে ডেডলক, তারপর এক্সট্রা টাইমের আগুন, শেষ পর্যন্ত চেকমেট। মেসির আর্জেন্টিনাকে যেন একেবারে বোতলবন্দি করে বিশ্বকাপ জিতে নিল স্পেন। শেষ ভালো যার সব ভালো তার। 106 মিনিটে আসে সেই সোনার গোল, আর তাতেই বদলে যায় ইতিহাস। এনজো ফার্নান্দেসের লাল কার্ডে 10 জনের আর্জেন্টিনা, এমিলিয়ানো মার্তিনেজের একের পর এক দুর্দান্ত সেভ, ইয়ামালের তাণ্ডব, রদ্রির নিয়ন্ত্রণ আর দেলা ফুয়েন্তের মাস্টার ক্লাস ট্যাকটিক্স সব মিলিয়ে নিউ ইয়র্কের রাত দেখলো এক ক্লাসিক ওয়ার্ল্ড কাপ ফাইনাল। শেষ বাঁশি বা স্পেনের উল্লাস আর মেসিদের স্বপ্ন ভাঙলো, শেষ রক্ষা হলো না প্রবাদকে সত্যি করেই। দর্শক, আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। যাচ্ছি তার কাছে। কায়সার ভাই, আপনাকে গুড মর্নিং। এবং একটা কি বলবো, আমি আসলে মহাকাব্যিক থ্রিলার বললেও আসলে এই ম্যাচটাকে ভুল হয়, যেখানে আপনার কাছে আমার প্রথমেই জানতে চাওয়া, লিওনেল মেসির এভাবে চলে যাওয়া, এটা আসলে কতটুকু অপ্রত্যাশিত? কিছুটা তো অপ্রত্যাশিত অবশ্যই। কারণটা হলো যে পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি যেরকম ভাবে পারফরমেন্স করেছিলেন, দেখুন যে ম্যাচে তিনি গোল করেননি সেই ম্যাচে অ্যাসিস্ট করেছিলেন, অর্থাৎ দুইটা অ্যাসিস্ট ছিল। তার প্রভাবটা কিন্তু খুব ভালো ছিল। শুরু করেছিলেন হ্যাট্রিক দিয়ে এবং শেষ করলেন তিনি কিন্তু হার দিয়ে। সবকিছু মিলে তার কাছ থেকে এই ম্যাচে যেরকম পারফরমেন্স আশা করা হয়েছিল, পুরো দলের পারফরমেন্স আশা করা হয়েছিল, সেটা কিন্তু তারা করতে পারেনি। আর্জেন্টিনা এর আগে আপনি বিপদে পড়েছিল, বিপদের গর্ত থেকে কিভাবে বের হবে সেটাও তারা দেখিয়েছে। কিন্তু এই ম্যাচে মাত্র খুব সম্ভবত 12 মিনিট বা 14 মিনিটের মতো সময় ছিল, সেখানে তারা সেটা করতে পারেনি। চেষ্টা করেছিল কিন্তু তারা সেটা করতে পারেনি। এই যে চেষ্টা করেছিল, এই চেষ্টাটা আমি মনে করি যে 90 মিনিটের মধ্যে করাটা তাদের উচিত ছিল। 90 মিনিটের মধ্যে অন টার্গেটে কোনো শট নেই, সেই দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, এটা তো ধরেন আপনি মেনে নেওয়ার মতো ছিল না। কিন্তু সো আর্জেন্টিনা তাদের খেলাটা খেলতে পারেনি। যে কাজটুকু করেছে স্পেন, সেটা একেবারে তারা 100% সফল হয়েছে। স্পেন এই ম্যাচের জন্য দুটো প্ল্যান করে নেমেছিল। তারা নিজেদের খেলাটা খেলবে এবং আর্জেন্টিনাকে আর্জেন্টিনার খেলা খেলতে দেবে না, এবং 100% তারা সেটাতে সফল হয়েছে। আর আমি মনে করি যে আর্জেন্টিনা আরেকটা বড় ভুল করেছে, সেটা হলো যে আপনি ইংল্যান্ডের সাথে তারা যে মেজাজ নিয়ে খেলেছিল, একটু অ্যাগ্রেসিভ মেজাজ, একটু ধাক্কাধাক্কি, রেসলিং স্টাইল, একটু মনে হচ্ছে যেন একটু কুস্তি করতে নেমেছে এখানে। তো এই কাজটা তাদের এদের সাথে করাটা উচিত হয়নি, এবং এটা করতে গিয়ে তারা যেটা করেছে, তারা আপনি মনোযোগটা হারিয়েছে, প্রচুর ফাউল করেছে। আপনি জেনে অবাক হবেন যে আপনি ফার্স্ট হাফে আর্জেন্টিনা মাত্র 8টা আপনার ফাইনাল থার্ডে বল পাস করেছে, মাত্র 8টা ফাইনাল থার্ডে বল পাস করেছে স্পেনের, অথচ ফাউল করেছে কটা জানেন? 9টা ফাউল করেছে। দ্যাট মিনস আপনি ফাউল বেশি করেছেন, কিন্তু আপনি গোলের জন্য যে সুযোগ তৈরি করতে হবে বা ফাইনাল থার্ডে যে বল পাস করতে হবে, সেটা আপনি কম করেছেন। আমি মনে করি যে সেখানেই তাদের ম্যাচটা এক অর্থে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, এবং পুরো ম্যাচে কন্ট্রোল ছিল স্পেনের। আমার কাছে তো একসময় মনে হয়েছে যে স্পেন খেলছে, আর্জেন্টিনা পিছে পিছে দৌড়াচ্ছে। না, একটা অ্যাডিশনাল কোশ্চেন কিন্তু এখানে চলেই আসে যে আর্জেন্টিনা কি অনেক বেশি খারাপ খেললো নাকি স্পেন অনেক বেশি ভালো খেললো? দুটোই। আর্জেন্টিনা অবশ্যই আর্জেন্টিনার মেজাজ অনুযায়ী বা আর্জেন্টিনার পারফরমেন্স অনুযায়ী আগের যে ম্যাচগুলো তারা খেলেছিল, সেই অনুযায়ী এই ম্যাচে তাদেরকে একেবারে নিষ্প্রভ দেখা গিয়েছে। কারণটা হলো যে আপনি 90 মিনিটের মধ্যে যদি একটা অন টার্গেটে শট করবেন না, তখন সেখানে কিন্তু আপনার সমালোচনাটা অবশ্যই আসবে। এবং অন্যদিকে দেখুন আপনি স্পেন যে আপনি অ্যাটাকের পর অ্যাটাক করে গিয়েছে কিন্তু, এবং তারা যে সবসময় সফল হয়েছে তা কিন্তু না, বাট চেষ্টাটুকু তারা করে গিয়েছে। লামিনী ইয়ামালকে সেখান থেকে আপনি তাগলিফিয়া কিন্তু আপনি প্রচণ্ড বাধা দিয়েছিলেন, এবং তাকে কিন্তু অনেক ফাউলও করা হয়েছে, ধাক্কা খেয়েছেন, পড়ে গিয়েছেন, তারপরে তিনি চেষ্টাটুকু করে গিয়েছেন, থামেননি। অর্থাৎ তারা যে প্ল্যানে ছিল সেই প্ল্যানে তারা 100% সফল হয়েছে। রদ্রি যা খেলেছেন তাকে তো বলাই হয়ে থাকে আপনি যে পুরো মেশিনের মতো খেলেছেন। আর আপনি মাঠের কোন জায়গায় তিনি ছিলেন না, এটা আপনি আমাকে বলেন। আমি তো তাকে দেখেছি যে আপনি সেন্ট্রাল ব্যাকের ভূমিকাও তিনি পালন করছেন, মিডফিল্ডে তিনি রয়েছেন, অ্যাটাকিং পাসে বলও বাড়াচ্ছেন, সব জায়গায় তিনি কিন্তু রয়েছেন, পুরো মাঠে তিনি কিন্তু দৌড়ে বেরিয়েছেন। শুধু তিনি না, আপনি যতজন ছিলেন তাদের, সেই আপনার কুবার্সি থেকে শুরু করে, স্পেনের খেলার স্টাইলটা এরকমভাবে তারা ফুল ব্যাক দিয়ে কিন্তু আপনার বিল্ড আপটা শুরু করে, তারা অ্যাটাকিং বিল্ড আপটা তারা শুরু করে কিন্তু আপনি 2 ফুল ব্যাক দিয়ে। আপনি দেখুন তারা যে যখন অ্যাটাকে গিয়েছে, তখন কিন্তু সিমেন গোলকিপার যে তিনি কিন্তু এসে দাঁড়িয়েছেন মাঝমাঠের কাছাকাছি। দ্যাট মিনস হাইলাইন ডিফেন্স করছেন আপনি ফাইনালের মতো এই ম্যাচে। 2-1বার একটু বিট করার চেষ্টা করা হয়েছিল তাকে, কিন্তু সেই যে ট্রানজিকশনে যে আসার যে বিষয়টা আর্জেন্টিনার, সেটা তারা সেই পেসটুকু সামাল দিতে পারেনি। ম্যাক্সিমাম সময় তারা যেটা ছিল সেটা হলো যে তাদের নিজেদের দুর্গ সামাল দেওয়ার জন্য আটকে ছিল। আমি পুরো ফার্স্ট হাফ শুধু না, আমি পুরো 90 মিনিটটাকে এভাবে বর্ণনা করতে চাই যে আর্জেন্টিনা ছিল একটা বক্সিং ম্যাচের পাঞ্চিং ব্যাগ, এবং পুরো ম্যাচ জুড়ে কিন্তু আপনার 90 মিনিটে পাঞ্চ করে গিয়েছে স্পেন, এবং সেই তারা শুধুমাত্র মুখ রক্ষা করার চেষ্টাটুকু করেছে। সেই মুখ রক্ষাটা হয়েছে শুধুমাত্র আপনার এমিলিনো মার্তিনের কারণে। 11টা সেভ করেছেন তিনি ফাইনাল ম্যাচে, এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড। আমি একটা স্ট্যাট দেখলাম যখন ফার্স্ট হাফ শেষ হয়ে সেকেন্ড হাফে মাঠে নামলো, এবং তখন আমি একটা স্ট্যাট দেখলাম যে স্ক্রিনের লেফট সাইডে কর্নারে একটা স্ট্যাট আসলো, যেখানে আমি দেখছিলাম স্পেনের
5 বা 8টা অন টার্গেট শট, এবং সেই অন টার্গেট শটগুলো এত দুর্দান্ত শট ছিল যে প্রত্যেকটা আসলে এমিলিয়ানো মার্তিনেজ যদি ঠেকাতে না পারতেন প্রত্যেকটা গোল হতো। এবং লিওনেল মানে মেসির দলের আজকে আসলে এই 1-0 গোলে হারার কথা ছিলই না, যে যদি সেখানে এমি মার্তিনেজের মতো এরকম একজন জায়ান্ট না থাকতো। রাইট, কোনো সন্দেহ নেই, তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন যে আপনি যেটি বললাম যে 11টা গোল তিনি 11টা শট তিনি সেভ করেছেন। এবং দেখবেন আপনি যে স্পেন যখন আক্রমণটা করে, দেখবেন এই যখন 25 গজ দূর থেকে তারা শট নিচ্ছে একটা, তখন শটটা যে গোলকিপারের কাছ থেকে রিবাউন্ড হয়ে আসবে, সেই রিবাউন্ডটা আবার কিন্তু গোল করার জন্য দুজন কিন্তু দুপ্রান্ত থেকে সেখানে অপেক্ষায় থাকেন। কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ সেই জিনিসটাও লক্ষ্য করেছেন, এই কারণে তিনি যে রিবাউন্ড যেগুলো করেছেন সেটা যেন গোল কারো পায়ে না পড়ে, একটু গ্যাপে পড়ে বা আপনি দূরে যায় অথবা আপনি বাউন্সে উপরে দিয়ে চলে যায়, সেই চেষ্টাটুকু করেছেন। অথবা যে শটগুলো এসেছে সেই শটগুলোতে তিনি যেন কোলে নিতে পারেন, গ্রিপে নিতে পারেন, বল যেন হাত থেকে তার ছুটে না যায়, সেই চেষ্টাটুকু করেছেন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম আজকের ম্যাচটাতে, যে যেই বলগুলোই, যে 3টা বল আসলে তার কাছ থেকে ছুটে গেছে, 3টাই আসলে গোল হয়েছে। তার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে 2টা গোল হয়নি, একটা পেনাল্টি ফাউলের কারণে আর একটা অফসাইডের কারণে একটা গোল হয়েছে। এবং এই 3টা গোলেই সে আসলে যখন ফিরিয়ে দিলেন বাইরের দিকে, সেই সময়টাই আসলে ওইটাকেই নিকো উইলিয়ামস কাজে লাগালেন আর ফেরান তোরেস গিয়ে কাজে লাগালেন। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে স্পেনের এই দলটা তরুণ একটা দল, যাদের অনেকেরই এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছেন। লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন, নিকো উইলিয়ামস প্রথমবারের মতো, ম্যাক্সিমাম প্লেয়ারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছেন। এবং তাদের এই পারফরমেন্স আসলে মানে লিওনেল মেসির মতো একজন প্লেয়ার কিংবা আর্জেন্টিনার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নই তো তারা ছিল, তাদেরকে আসলে তাদের দুর্বলতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিনা। তা তো অবশ্যই, কোনো সন্দেহ নেই, পুরোপুরি ম্যাচে এই দুর্বলতা। এবং এই স্পেন যে কাজটুকু করেছে, জাস্ট ফ্রান্সের সাথে আগের ম্যাচে তারা যে প্ল্যান নিয়ে নেমেছিল সেই প্ল্যানটাই তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে, এক্সিকিউটও করেছে। ইমপ্লিমেন্ট শুধুমাত্র আপনি প্ল্যান করলে হবে না, আপনাকে কিন্তু সেই অনুযায়ী এক্সিকিউট করতে হবে, এবং তারা সেটা করে দেখিয়েছে দুর্দান্তভাবে। আর যদি আপনি আর্জেন্টিনার কথা বলেন, তাহলে আর্জেন্টিনা, আমি যেটা বলবো যে জাস্ট ফ্রান্সকে তারা যেভাবে বোতলবন্দি করে রেখেছিল, এখানে আর্জেন্টিনাকে বোতলবন্দি করে রেখেছে। আপনি বলেন মেসি এই দলে খেলছেন, কিন্তু প্রথম 21 মিনিটে তার বল টাচ কয়টা জানেন? 2টো। প্রথম 21 মিনিটে যখন আপনার দলের অপোনেন্ট টিমের সেরা খেলোয়াড় মাত্র প্রথম 21 মিনিটে 2বার বল টাচ করবেন, সেখানে কিন্তু আপনি ফয়সলা হয়ে যায় যে আপনি ম্যাচটা কোন দিকে যাচ্ছে অথবা প্ল্যানটা কি। মেসিকে মেসি বল পেয়েছিলেন, কিন্তু মেসি তার যে জোন যেটা রয়েছে, যে জোন থেকে তিনি উপরে উঠে বল পাস করতে পারবেন, সেই জোনটাই কিন্তু তারা ব্লক করে দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে তারা পুরো একটা টিম হিসেবে খেলে, এখানেও কিন্তু তাই খেলেছে। আপনি দেখবেন যে একজন যখন প্রেস করছে তখন তাকে কাভার করার জন্য কিন্তু সাইডে একজন চলে যাচ্ছে, সেই সঙ্গে অ্যান্টিসিপেশনটা এত সুন্দর যে আপনি যিনি আপনার ওই কাভারে রয়েছেন তাকে বাড়তি আরেকটা কাভার করার জন্য কিন্তু আরেকজন চলে এসেছে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি আপনার টিমকে যখন একজন পরিশ্রম করছে তখন তাকে সহায়তা করার জন্য চারিদিক থেকে চলে আসবেন। এই বন্ডিংটা এই টিমটাকে একেবারে পুরো দুর্দান্ত একটা কাজ করে দিয়েছে। আর যেটি বললাম যে আপনি এই ম্যাচ জেতার জন্য, ফাইনাল জেতার জন্য আর্জেন্টিনার যেরকমভাবে খেলার কথা ছিল, গোল করার যে ইচ্ছা ছিল, আমি তো পাইনি। আমার কাছে কেন জানি মনে হয়েছে পুরো ম্যাচটা দেখে 90 মিনিট, প্রথম 90 মিনিট 90 মিনিটও ঠিক না, গোল খাওয়ার আগ পর্যন্তই আর্জেন্টিনা যতক্ষণ পর্যন্ত গোল খায়নি ততক্ষণ আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ অনলি ওয়ান টিম হিয়ার হু ওয়ান্ট টু উইন দ্য গেম, এবং সেটা স্পেন। এবং কিছু সময় আমার মনে হচ্ছিল যে আর্জেন্টিনা আসলে মেন্টালি যে আমাকে জিততে হবে, এই জিততে হবে মনোভাবটাই কি কোনো কোনো জায়গায় আমি আসলে খুঁজেই পাইনি। যে বল পাচ্ছি কিন্তু আমি দেখছি আমার স্ট্রাইকার কেউ সামনে নাই, আমি ফিনিশটা করব কাকে দিয়ে, ওরকম কোনো সিচুয়েশন আমি আসলে আজকের ম্যাচে দেখিনি। এই আর্জেন্টিনাকে দিয়ে আসলে যে প্রত্যাশাটা সবার ছিল যে এবারও হয়তো লিওনেল মেসি আসলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা উঁচিয়েই তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা থেকে ইতি নেবেন, এবং হয়তো অবসরের ঘোষণাটাও হয়তো দিয়ে দিতে পারতেন। এখনো আমরা জানি না যে আসলে তিনি আসলে অবসরে যাচ্ছেন কিনা, কিন্তু এই ব্যর্থতাটা নিয়ে লিওনেল মেসি কি আদৌ ইন্টারন্যাশনাল জার্নিটাকে আরো ক্যারি করবে কিনা? এটা তো তার কাছে হয়তো সিদ্ধান্তটা তিনি দিবেন। কারণটা হলো যে তিনি এখন কিন্তু আপনার মেজর লিগ সকারে যেখানে খেলে থাকেন সেখানে কিন্তু আপনার ওই তার কন্ট্রাক্টটা এক্সটেনশন করেছেন। দ্যাট মিনস আপনি তিনি ক্লাব ফুটবলে এখন পর্যন্ত থাকছেন, কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলবেন কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম না। এটি গেল একটি দিক। এবং আমার কাছে যেটি মনে হয়েছে, আমি পুরো জিনিসটাকে অন্যভাবে একটু দেখি। দেখুন, আর্জেন্টিনার মেসি যা করেছেন কিংবদন্তি, মেসি আসলে সব কিছুই পেয়ে গিয়েছেন। মানে আমার মনে হয় না যে তার আরও কোনো কিছু পাওয়ার কিছু রয়েছে। এবং দেখুন, আপনি কার কাছে হেরেছেন তিনি? লামিন ইয়ামালের কাছে।
যার বয়স মাত্র 19 এবং এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন তিনি। সো আমার কাছে মনে হচ্ছে যে ওই যে বলে না যে আপনি ব্যাটন আপনাকে দেওয়াটা ফেরত দেওয়াটা বা আপনি কাউকে টর্চ বিয়ার যেটা নিয়ে রয়েছেন আপনি সেই টর্চটা আপনি আরেকজনের কাছে দিয়ে দিলেন, ফ্ল্যাগটা আপনি আরেকজনের কাছে দিয়ে দিলেন। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে এই ফাইনালটা তাই হয়েছে, যে মেসি তার যে সাফল্য নিয়ে তিনি যেভাবে টুর্নামেন্টে ছিলেন বা যেভাবে বিশ্বকাপে ছিলেন, এই বিশ্বকাপটা শুরু করেছিলেন সেভাবে, তো যাওয়ার তার সময় হয়ে গিয়েছে। এবং কাকে দিয়ে যাচ্ছেন আপনি পতাকাটা, যিনি আপনি এটার সামনের সময়ের কিংবদন্তি হবেন, মাত্র বিশ্বকাপ শুরু করেছেন, সো সামনের সময়টা তার হতে পারে। সো সেটাই আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম টু সে গুড বাই। আমি জানি না, এটা আমার পার্সোনাল বিষয়, কারণটা হলো যে মেসির আমরা যা দেখেছি আমার মনে হয় না যে এর চেয়ে ভালো আর কোনো কিছু দেখার মতো কোনো কিছু রয়েছে। এই বিশ্বকাপটাই দেখুন আপনি, এই বিশ্বকাপটাই ট্রু, এই পয়েন্টটাই আমি আপনার কাছে আসতাম যে এই বিশ্বকাপটাই তো আসলে তার কাছ থেকে এত ভালো প্রত্যাশার ছিল না, যে যতখানি ভালো পারফরমেন্স করেছেন পুরো দলের হয়ে। ইন সাম কেস মনে হয়েছে কিছু ম্যাচে যে শুধু লিওনেল মেসিই খেলছেন, আর কারো পারফরমেন্সও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু মেসির জন্যই হয়তো বাকি 10 জনও খেলছেন, এরকমই মনে হয়েছে সেই জায়গাটাতে। আজকের ফাইনালটাতে আসলে স্পেন কোন জায়গাগুলোতে আসলে দেলা ফুয়েন্তের কোন ট্যাকটিক্সের কারণে জিতে গেল আপনার কাছে যদি জানতে চাই? ওটাই নিজের খেলাটা খেলবো এবং অন্যকে অন্যের খেলাটা খেলতে দেবো না, এই যে প্ল্যানটা তারা করেছে তাতে তারা 100% সফল হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, তারা তাদের যে স্টাইলটা ছিল সেই স্টাইল থেকে তারা কিন্তু বেরিয়ে আসেনি। আপনি পজিশনাল প্রেস প্লাস সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 5 সেকেন্ড কাউন্টার প্রেস যেটা রয়েছে সেটা পুরোটা কিন্তু তারা দেখিয়েছে। আপনি দেখবেন যে আর্জেন্টিনার পায়ে যখনই বল পড়েছে তখনই কিন্তু একজন গিয়ে প্রেস করেছে এবং সেটা আদায় করার চেষ্টাটুকু করেছে। কখনোই আপনি সুস্থিরভাবে যে তারা একটা প্ল্যান করতে পারে, অ্যাটাকিংয়ের জোনে যেতে পারে, সেই বিষয়টা কিন্তু তারা করতে পারেনি। এই ট্যাকটিক্যাল জায়গাটাতে আমি মনে করি যে দেলা ফুয়েন্তে যেটা নিয়েছিলেন সে আপনার স্পেনের বিরুদ্ধে, এই ফ্রান্সের বিরুদ্ধে ঠিক একই রকমভাবে তারা এখানেও আর্জেন্টিনার বিরুদ্ধে সেটা নিয়েছেন এবং সেটা দুর্দান্তভাবে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছে তার শিষ্যরা। পুরো দলটাই খেলেছে, খুবই পরিশ্রম নিয়ে খেলেছে। এই কারণে আমি বললাম যে আমার কাছে পুরো ম্যাচটা দেখে মনে হয়েছে যে স্পেন এখানে জিততে চেয়েছিল আর আর্জেন্টিনা শুধুমাত্র দৌড়াতে চেয়েছে, এছাড়া আর কোনো কিছু মনে হয়নি শুরুর দিকে। আর যেটা করতে চেয়েছে সেটা হলো যে কিছু বাজে ফাউল করতে চেয়েছিল। এবং এই ধরনের ম্যাচে যখন পুরোপুরি আপনি এক্সট্রা টাইমের দিকে ম্যাচটা যাচ্ছে, সেখানে এনজো যে কাজটুকু করেছেন, লাল কার্ডটা পেয়েছেন। এর আগে তিনি যেটা করেছিলেন সেটা ভান করার জন্য, ইনজুরিতে মানে আহত হওয়ার ভান করেছিলেন যাতে হলুদ কার্ড আদায় করা যায় একটা প্রতিপক্ষের জন্য, সেটা করতে গিয়ে তিনি ধরা খেয়েছেন এবং সেই কারণে তিনি একটা হলুদ কার্ড পেয়েছিলেন। আর পরবর্তীতে তিনি যে আরেকটা হলুদ কার্ড যেটা পেয়েছেন সেটা ইটস ডিপেন্ড অন রেফারি। এটা অন্য রেফারি হলে হয়তো দিতেন না, কিন্তু এই রেফারি দিয়েছেন। তার কারণটা হলো যে আপনি রেফারি সেখানে একটা সহিংসতার একটা ভাব তার মধ্যে দেখেছিলেন। মাঠের মধ্যে আপনি এমন কোনো আচরণ করবেন না বা মাঠের মধ্যে এমন কোনো স্লাইড করবেন না আপনি যাতে মনে হয় যে আপনি প্রতিপক্ষকে আহত করতে চাচ্ছেন। তো তার মধ্যে এই সহিংসতা তিনি দেখতে পেয়েছিলেন, এই কারণে তাকে পরবর্তীতে একটা হলুদ কার্ড দিয়েছেন। যে স্পেনের মতো একটা দলের বিরুদ্ধে যখন আপনি 10 জন নিয়ে খেলবেন, যারা আপনি 11 জনের বিরুদ্ধে 11 জনকেই মানে আপনি হারিয়ে দেয়, সেখানে যখন একটা জায়গায় আপনি পুরোপুরি শূন্য হয়ে যাবে তখন সেখানে ভ্যাকুমটা অনেক বেশি ক্রিয়েট হবে। টার্নিং পয়েন্ট কি ওইটাই ছিল কিনা যে এনজো ফার্নান্দেজের লাল কার্ডটা, 2টা হলুদ কার্ডের পরে তার যে একটা প্লেয়ার কম নিয়ে খেলাটাই আর্জেন্টিনার জন্য কাল হয়েছে কিনা? টার্নিং পয়েন্ট আরো অনেকগুলো ছিল, কিন্তু এটাও একটা অন্যতম টার্নিং পয়েন্ট। কারণটা হলো যে ম্যাচ তখন একেবারে আপনি মানে এক্সট্রা টাইমের দিকে চলে যাচ্ছে। এক্সট্রা টাইমের দিকে চলে যাওয়া মানেটা হলো যে বাকি যে 30 মিনিট থাকবে, এই 30 মিনিটে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হলো যে অ্যাটাকিং ফ্লেয়ারটা বাড়িয়ে দিয়ে হয়তো গোল আদায় করতে পারেন একটা, অথবা আপনাকে 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে টাই ব্রেকারের জন্য। এবং আর্জেন্টিনা এখানে যেহেতু একজন শর্ট ছিল, অতএব তারা প্ল্যান বিতে গিয়েছে, কোনো গোলের দিকে যাওয়ার চেষ্টাটুকু করেনি। তারা মনে করেছে যে টাই ব্রেকারে যাবে এবং সেখানে এমিলিয়ানো মার্তিনেজ তাদেরকে আরেকবার শিরোপাটা উপহার দিবেন। এই প্ল্যানেই তারা কিন্তু স্ট্রিক ছিল। এই কারণে দেখবেন আপনি যে তারা আর অন্যদিকে আপনি স্পেন যে কোনো মূল্যে চেয়েছে যে আপনি ওপেন ফিল্ড থেকে গোল করার জন্য, টাই ব্রেকারে তারা কোনো মতেই যেতে চায়নি। এই কারণে তারা প্রচুর আক্রমণ করেছে, শুরুর দিকে গোল করতে পারেনি এমিলিয়ানো মার্তিনেজের কারণে। বাট যে গোলটা হয়েছে সেটাও কিন্তু একটা খুবই দুর্দান্ত একটা প্ল্যান মাফিক গোল। এবং এটা দেখুন আপনি পারোর কাছ থেকে বলটা এসেছে, নিকোর কাছ থেকে গিয়েছে। নিকো কিন্তু অন্য কোনো খেলোয়াড় হলে দেখতেন আপনি তিনি কিন্তু হেড করতেন সরাসরি, গোল পোস্টে সরাসরি হেড করতেন। কিন্তু তিনি যেটা করেছেন সেটা হলো যে হেডটা তিনি পেছন দিকে করেছেন এবং তিনি জানেন যে এই যে পেছন দিকে হেড যাকে যে আমি বলটা রাখছি সেখানে আমার প্লেয়ার কিন্তু একজন আছে। সো স্পেনের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি দেখবেন বন্ডিংটা কি অসাধারণ তাদের। স্পেনের এই জিনিসটা রয়েছে, আপনি দেখবেন যে তারা আমার কাছে কেন জানি মনে হয় যে তারা বোধহয় ব্লাইন্ড ফোল্ডেড হয়েও চোখে যদি আপনার পুরো এই কালো কাপড় বা পট্টি বেঁধেও তারা যদি খেলে তাও কিন্তু দেখবেন আপনি তাদের পায়ে কিন্তু বল চলে যাবে। তারা জানে যে বল আমার পেছনে ডান দিকের প্লেয়ার কোথায় আছে, বামের প্লেয়ার কোথায় আছে, পিছনে কোথায় আছে। এই কারণে আপনি দেখবেন যে তারা কিছু ফ্যান্সি পাসিং খেলে। এই ফ্যান্সি পাসিং আপনি দেখবেন যে টো দিয়ে
আপনার বল পেছনের দিকে দিচ্ছে এবং সেটা কিন্তু আপনি মিস হচ্ছে না, ঠিকই পেয়ে যাচ্ছে কিন্তু বল। একদম। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আপনি জানেন যে আপনার যাকে পাস আপনি বাড়াচ্ছেন তিনি কোথায় রয়েছেন। এই যে অ্যান্টিসিপেশনটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে স্পেন ছাড়া অন্য কোনো দলের মধ্যে অন্তত এই বন্ডিংটুকু নেই। আরেকটা বিষয় সেটা হলো যে আপনি যখনই এরকমভাবে চোর পুলিশের মতো খেলা খেলবেন তখন যে চোর থাকে সে তো কিন্তু একসময় কিন্তু খেপে যায়। আর্জেন্টিনা কিন্তু সময় কিন্তু খেপে গিয়েছে এবং এই কারণে তারা কিন্তু অনেক সময় আজকে অনেক বার্স্ট আউট করতে দেখা বার্স্ট গেছে। আউট করেছে এবং আপনি খেলার মধ্যেও করেছে, খেলার পরেও করেছে। খেলার মধ্যে যেটা করেছে সেটাতে তারা, আমি মনে করি যে সেটা অনেক বড় ভুল ছিল। কারণ আপনি যখনই মেজাজটা হারিয়ে ফেলবেন তখন কিন্তু আপনি কুল অ্যান্ড কম্পোজ থাকবেন না। আপনি যে প্ল্যান আপনার জন্য সাজিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনি কিন্তু সরে আসবেন, এবং সেটা করেছে আর্জেন্টিনা। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেখান থেকে তারা মোমেন্টামটা হারিয়েছে। আপনি যে টার্নিং পয়েন্টের কথা বলছিলেন, দ্যাট ওয়াজ দ্যাট অলসো এ টার্নিং পয়েন্ট। আর এনজোর রেড কার্ডটা তো অবশ্যই টার্নিং পয়েন্ট। এবং আরেকটা বড় টার্নিং পয়েন্টের হলো সেটা হলো যে আপনি মেসির কে একেবারে নিষ্প্রভ করে দেওয়া। একদম। মেসি এখানে ছিলেন কিন্তু আপনার কাছে, আমার কাছে তো অনেক সময় মনে হচ্ছে যে নেই। থেকেও বোধহয় তিনি নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক MM কায়সার।